আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোয়ার হোসেন সাঈদী পরিবারের সাথে বাংলাদেশ জামাত ইসলামের দ্বন্দ্ব কি তৈরি হতে যাচ্ছে? বাংলাদেশ জামাতে ইসলামী বা জামাতে ইসলামী বাংলাদেশ, এই দলটা সৃষ্টি হওয়ার থেকে বিভিন্ন আলোচনা এবং সমালোচনার মধ্যেই ছিল। এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, তিনি পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা নিয়ে তার মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। সর্বশেষ ইসলামিক কয়েকটি রাষ্ট্রের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র এই বিতর্কে জড়ায়নি এই দলটির সাথে বাংলাদেশের যে কওমি মাদ্রাসা, এশিয়া মহাদেশে সবচাইতে ইসলামিক বড় শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দেওবন্দ মাদ্রাসার যে আলেমরা রয়েছে, এই আলেমদের সাথে জামাত ইসলামের আকিদাগত দূরত্ব ছিল এবং তারাও কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে আসছে। এছাড়াও বাংলাদেশে যারা সুন্নি সম্প্রদায় রয়েছে, এই সুন্নি সম্প্রদায়ের সাথেও বাংলাদেশ জামাত ইসলামের বিরোধ রয়েছে এবং এই জামাত ইসলামীকে নিয়ে এই দুইটা ইসলামিক গ্রুপ, আবার যারা মাযহাব অনুসরণ করেন, তাদের সাথেও জামাত ইসলামের কিছুটা দূরত্ব ছিল এবং এ নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা ছিল এই দলটির প্রতি। আমিও ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে প্রচণ্ড ঘৃণা করতাম। এর কারণ হচ্ছে, আমাদের একটা নিজস্ব প্রতিষ্ঠান ছিল কওমি মাদ্রাসা এবং তার প্রতিষ্ঠাতা ছিলেন আমার দাদা, এবং সেই মাদ্রাসার যেই শিক্ষকরা ছিল, এই শিক্ষকরা কিন্তু চরমনাইপন্থী ছিল এবং এখন পর্যন্ত তারা চরমনাইয়ের রাজনীতির সাথে জড়িত। আমাকে ছোটোকাল থেকে আমাদের ওই মাদ্রাসার শিক্ষকরা জামাতের সম্পর্কে নানা রকম নেতিবাচক ধারণা দিত আমাকে, এবং এই কারণে জামাতের প্রতি আমারও কিন্তু চরম ঘৃণা ছিল এবং আমি মনে করতাম যে জামাত সত্যিকার অর্থে একটা ইসলামিক দল নয়। 5 আগস্টের আগ পর্যন্ত আপনারা অনেকেই আসলে বিভিন্ন চ্যানেল ভিত্তিক দেখেছেন বা ইউটিউব চ্যানেলে দেখেছেন, এমনকি বিভিন্ন কওমি মাদ্রাসার অনেক আলেমকে দেখেছেন যে তারা বলছে যে জামাত বাংলাদেশে ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। এই জাতীয় অনেক বক্তব্য বিবৃতি আপনারা পাবেন। আপনারা দেখবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা অনুসারী এবং এই আলেমরা সবচাইতে বেশি জামাতকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে থাকেন। আমি মাদ্রাসা শিক্ষিত কেউ নই, হয়তো আমার দাড়ি দেখে অনেকেই মনে করছেন আমি হয়তো মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি সম্পূর্ণরূপে একজন জেনারেল শিক্ষিত লোক। আমার লেখাপড়া অবস্থায় আমার আসলে আগ্রহ জন্মায় যে এই ছাত্র শিবির এবং জামাত সম্পর্কে যে বিতর্কগুলো রয়েছে, এগুলো একটু আমার গবেষণা করা দরকার। যেহেতু আমি জামাত শিবির বিদ্বেষী ছিলাম, তাই আমার আগ্রহটা আরও বেশি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক তথ্য সংগ্রহ করি এবং সেগুলো বোঝার চেষ্টা করি। আর এই বোঝার মধ্যে দিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে জামাত সম্পর্কে যেসব তথ্যগুলো দেওয়া হয় এবং প্রপাগান্ডাগুলো ছড়ানো হয়, এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং সামান্য কিছু লেখার ভুল ধরে সেটাকে কিন্তু অপব্যাখ্যা করা হয়। আর এরপর থেকেই আমার জামাতের প্রতি ধারণা পাল্টে যায় এবং জামাত সম্পর্কে আমি গবেষণা করার চেষ্টা করি এবং জামাতের দল সম্পর্কে, তাদের রাজনীতি সম্পর্কে এবং ইসলামিক রাজনীতি সম্পর্কে আমি অনেকটাই ধারণা নেওয়ার চেষ্টা করি। আমি ছাত্র জীবনে অন্য একটা ছাত্র সংগঠনের দল করতাম, সেই দলটার নাম আমি এখন বলবো না, কিন্তু আমার আগ্রহ ছিল জামাত শিবির সম্পর্কে, তাই আমার সাথে জামাত শিবিরের মোটামুটি একটা সম্পর্ক ছিল এবং সেই সুবাদে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শরণাপন্ন হই এবং তার সাথে দেখা করারও একটা সুযোগ পাই। আপনারা ম্যাক্সিমাম লোক হয়তো দেলোয়ার হোসেন সাঈদীকে কিন্তু এই টিভির মাধ্যমে দেখেছেন, হয়তো অনেকে সরাসরি মাহফিল করতে দেখেছেন বা মাহফিলে দেখেছেন, কিন্তু আমার তার সাথে মোটামুটি প্রায় 2 ঘন্টা থাকার তৌফিক হয়েছিল এবং ওনাকে আমি বিভিন্ন প্রশ্ন করেছিলাম। তিনি আমাকে সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তিনি আমাকে উত্তরগুলো দিয়েছিলেন। আর সেখান থেকে আমার সাঈদীর প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। এখন অনেকেই বলতে পারেন আমি জামাত শিবিরের রাজনীতি করি কিনা। জামাত শিবির এই কারণে বললাম যাতে সবাই এই দলটাকে চিনতে পারে। বাস্তবিক অর্থে আমি এখন পর্যন্ত জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত হইনি, কিন্তু জামাত এবং শিবিরের নেতাকর্মীদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি এখনও যাই। এমনকি সেটা আমি বাংলাদেশের অন্যান্য দলগুলোর কাছেও যাই। যেহেতু আমি জামাতের রাজনীতি সম্পর্কে নিজ উদ্যোগে জানার আগ্রহ ছিল, তাই সাধারণ যে জামাতের কর্মীরা রয়েছেন তাদের চাইতে জামাতের রাজনীতি সম্পর্কে আমি অনেক বেশি জানার চেষ্টা করেছি, কারণ আমার উদ্দেশ্য ছিল যে জামাতের রাজনীতি এবং জামাতকে নিয়ে যে অপপ্রচারগুলো রয়েছে, এই অপপ্রচারগুলো আসলে কেন হচ্ছে। এবার আসি মূল আলোচনায়, যে দেলোয়ার হোসেন সাঈদী পরিবারের সাথে জামাতের দ্বন্দ্ব কি তৈরি হতে যাচ্ছে কিনা।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাতের শীর্ষ নেতাদেরকে যখন ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়, এই বিচারটা নিয়ে আসলে জনগণ অসন্তুষ্ট ছিল আওয়ামী লীগের প্রতি। একটা সময় বাংলাদেশের যে মিডিয়াগুলো ছিল, এই মিডিয়াগুলো ছিল কিন্তু বামপন্থী লোক দিয়ে গঠিত, এবং এই বামপন্থীরা সবসময় জামাতের বিরোধিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। হয়তো ইদানিং বামপন্থীদেরকে একটু জামাত সম্পর্কে সমালোচনা করতে কম দেখছেন, এবং সেই সময় এই জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই বামপন্থী মিডিয়াগুলো এবং এই বামপন্থী লোকগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল এবং আওয়ামী লীগকে প্রেশার পর্যন্ত দিয়েছিল। যেমন এই জামাত নেতাদেরকে যখন ফাঁসির রায় না দিয়ে যখন যাবজ্জীবন রায় দেওয়া হলো, তখন তারা শাহবাগে অল্প কিছু লোকদেরকে শাহবাগে বসিয়ে এবং অনেক লোকদেরকে এই শাহবাগে আসতে বাধ্য করে তারা বিশাল একটা মানুষের জনসমর্থন দেখিয়েছিল, এবং মিডিয়াগুলো এই অল্প কয়েকজন লোককে অনেক বড় করে দেখিয়েছিল। আমিও কিন্তু এই শাহবাগে গিয়েছিলাম এবং দেখতে গিয়েছিলাম আসলে এত মানুষ কিনা। বাস্তবিক অর্থে আমার কাছে মনে হচ্ছিল সবসময় সেখানে 1 থেকে 150 ছেলেরা ছিল বা 200 ছেলে ছিল, কিন্তু মাঝে মাঝে তারা বিভিন্ন লোকদেরকে এনে সেখানে 3 থেকে 4 হাজার মানুষ জড়ো করে তারা কিছু ভিডিও ফুটেজ পুরো বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল। পরবর্তীতে এই ঘটনা ঘটানোর পর এবং জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার পর তাদের মূল যে উদ্দেশ্যটা, এটা কিন্তু তারা আস্তে আস্তে সামনে আনা শুরু করলো, এবং তারা জামাত বিরোধিতা থেকে আস্তে আস্তে ইসলাম বিরোধিতায় চলে যাচ্ছিল। এবং সেই সময় দেখেছেন যে হেফাজতে ইসলামের যে আন্দোলনটা তাদের বিরুদ্ধে, এবং যে হেফাজতে ইসলামের যে ট্র্যাজেডি, এটা আপনাদের প্রত্যেকের মনে আছে, আর নতুন করে কোনো কিছু বলার নেই। এখন মূল কথা হচ্ছে যে জামাতের সাথে এই শহীদ পরিবারদের দূরত্ব তৈরি হচ্ছে কিনা। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে সাবেক শিবিরের কয়েকজন নেতা তাকে ঘিরে ধরে অনেকগুলো প্রশ্ন করেছেন। এই যে জামাতের নেতাদেরকে শহীদ করে দেওয়া হলো, তাদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য যেই বামপন্থীরা উস্কানি দিয়েছিল এবং সেটা সংগঠিত করার জন্য সহযোগিতা করেছিল এবং বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে, তাদের কি বিচার হবে না? আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছে এই বামপন্থীরা, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে মেকানিজমগুলো রয়েছে, এই মেকানিজমগুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে কিন্তু এখনও সেই বামপন্থীরা, যারা কিন্তু এই জামাত নেতাদের ফাঁসির রায় কার্যকর করতে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে। এই লোকগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে এখনও রাজনীতি করছে। আর এই কারণে এই ছাত্র শিবিরের সাবেক যেই নেতারা রয়েছেন, এই নেতারা কিন্তু খুব জেড়েছিলেন জামাতের আমিরের কাছে। জামাতের আমির প্রথমে বিরক্ত হলেও তিনিও বললেন আমিও এটার বিচার চাই। যাই হোক, পরিস্থিতি তখন তিনি সামাল দিয়েছেন। কিন্তু এই গত 2-1 দিন আগে হঠাৎ করে জামাতের আমির বলেছিলেন যে যেই সব লোক এই জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার যে পরিকল্পনা এঁটেছিলেন এবং যাদের কারণে আসলে তাদের এই পরিণতি হয়েছে, এবং এই শহীদ পরিবারগুলোকে যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, তাদেরকে মানসিকভাবে খুবই কষ্ট দেওয়া হয়েছিল, এই লোকগুলোর কি বিচার আদৌ হবে না? ছাত্র শিবিরের এই সাবেক নেতাদের একটা ক্ষোভের কারণও ছিল, কারণ এই জামাত নেতাদেরকে যখন ফাঁসিতে ঝোলানো হয়, সেই সময় এই ছাত্র শিবিরের লোকেরা কিভাবে পুরো বাংলাদেশকে অচল করে দিয়েছিল এবং কিভাবে তারা আন্দোলন গড়ে তুলেছিল আপনারা প্রত্যেকেই জানেন। এবং সেই সময় অনেক ছাত্র শিবিরের নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে, অনেকেই আহত হয়েছিল, এবং সেই ক্ষোভ থেকে তারা কিন্তু জামাত আমিরকে তারা প্রশ্ন করেছিল। আপনারা দেখেছেন 5 আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত ইসলাম কোনো অ্যাকশন দেখায়নি, এমনকি জামাত ইসলামের কোনো নেতাকর্মী কোনো আওয়ামী লীগ পরিবারের উপরে জুলুম নির্যাতন করেনি, এমনকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরও এই দলটির সাথে সম্পর্ক ছিল, কাউকে কিন্তু তারা একটা ফুলের টোকাও দেয়নি। কারণ হচ্ছে জামাত মনে করে তার সবচাইতে বড় অপরাধী হচ্ছে এই বামপন্থীরা। আওয়ামী লীগের ঘাড়ে উঠে আওয়ামী লীগকে ব্যবহার করে তারা কিন্তু এই জামাতের সবচাইতে বড় ক্ষতি করেছে। কিন্তু যারা এই জামাতের ক্ষতি করেছে এবং জামাত নেতাদেরকে এভাবে নির্মমভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, এই লোকদের প্রতি জামাত ইসলামের লোকদের প্রচণ্ড ক্ষোভ রয়েছে, বিশেষ করে ছাত্র শিবিরেরও কিন্তু ক্ষোভ রয়েছে। এই কারণে জামাতের আমির স্পষ্ট ভাষায় গত 2-1 দিন আগে বলেছিলেন যে এদেরও কিন্তু বিচার হবে। এটা নিয়ে আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্যও কিন্তু এই শাহবাগে গিয়েছিলেন, এবং সেটা নিয়ে শাহিদ আলম কিন্তু একটা ভিডিও করেছেন, এবং পিনাকি তার ফেসবুক পোস্টে সেটা ক্লিয়ারও করেছেন। এবং পিনাকি তার ফেসবুক পোস্টে বলেন যদি কোনো শহীদ পরিবার তার বিরুদ্ধে যদি মামলা করে, তিনি আইনজীবী পর্যন্ত নিয়োগ দিবেন না, এবং যা শাস্তি হয় তিনি মাথা পেতে নেবেন। এবং তিনি সেই শাহবাগে কী জন্য গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, তিনি সেটাও তার ভিডিওর মাধ্যমে স্পষ্ট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি এই সাইদি পরিবার অথবা এই যে শহীদ পরিবারদের চাপের কারণে কি জামাতের আমির এই বক্তব্য দিয়েছেন? আমার সেটা মনে হয় না। শহীদ পরিবাররা তার পরিবারের আপনজনকে অবশ্যই অনেক ভালোবাসেন, কিন্তু যে জামাত নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, এই লোকগুলোকে কিন্তু
এই জামাত এবং শিবিরের লোকগুলো কতটা ভালোবাসে এটার প্রমাণ যদি আপনি দেখতে চান, দেলোয়ার হোসেন সাঈদীর যখন মৃত্যুদণ্ডের আদেশ দেয় তখন আপনারা দেখেছেন পুরো বাংলাদেশের সাধারণ মানুষ কতটা তার প্রতি ভালোবাসা দেখিয়েছে। আমার কথাই আমি বলি যে আমার দেলোয়ার হোসেন সাঈদীর সাথে মাত্র 2 ঘন্টা একসাথে কথা বলার সুযোগ হয়েছিল। আর আমি প্রচণ্ড জামাত বিরোধী একজন লোক ছিলাম এবং আমি অন্য একটা ছাত্র রাজনীতি করতাম যেটা বাংলাদেশে এখন নিষিদ্ধ। কিন্তু এই দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি আমার এতটা আন্তরিকতা এবং ভালোবাসা জন্ম নেয় যে আমি যেই ছাত্র রাজনীতি করতাম আমি সাথে সাথে সেই দলটা ছেড়ে দিয়েছিলাম। এই লোকটাকে আপনারা হয়তো মাহফিলে দেখেছেন অথবা ইউটিউবে দেখেছেন, কিন্তু আমার বিশ্বাস এই লোকটার সাথে যদি কেউ সরাসরি 1 ঘন্টাও কথা বলতো ওই লোকটা তার প্রেমে পড়ে যেত। কতটা ভদ্র এবং কতটা জ্ঞানী লোক ছিলেন এটা আপনাদেরকে আমি এমনিতেই বোঝাতে পারবো না, কারণ আমি ওনাকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম। তিনি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আমার কাছে এখন পর্যন্ত মনে হয় যে এই কথাগুলো আমার কানে এখনো বাজে। এরপরেও এই যে 5ই আগস্টের পর আপনারা দেখেছেন যে এই শহীদ পরিবারের সন্তানেরা কেউ কিন্তু আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা এই বিচারগুলো হচ্ছে না কেন এই জাতীয় বক্তব্য বিবৃতি কিন্তু দেয়নি বা তাদের আক্রোশ কিন্তু ঝাড়েনি। এর কারণ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মৃত্যুর আগে তার পরিবারকে একটা কথা বলে দিয়ে গেছিলেন, তাকে যারা আসলে ফাঁসিতে ঝুলিয়েছে এই প্রত্যেকটা লোককে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং সেটা তার পরিবারের কাছে কিন্তু ওসিয়ত করে গিয়েছেন। এবং জামাতের যেই নেতারা কিন্তু শহীদ হয়েছেন এদের প্রত্যেকের ইতিহাস যদি আপনি একটু ঘাটেন বা তাদের মৃত্যুর আগে তারা তাদের পরিবারকে কি বলে গিয়েছিলেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই লোকগুলো তাদের উপরে যারা এরকম আক্রোশ জেরেছে প্রত্যেকে কিন্তু তারা তাদের পরিবারের কাছে বলে গিয়েছেন যাতে প্রতিশোধ না নেওয়া হয়। এরকম উদার এবং ভালো মানুষগুলোকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং সেটা করা হয়েছিল এই যে বর্তমান যে বামপন্থীপনা যে লোকগুলো এই লোকগুলোর উস্কানিতে এবং তাদের প্রেসারে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই বিচারটা কি আসলেই হবে? এবং যারা আমার এই ভিডিওটি দেখেছেন প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন যে এই বিচারগুলো আসলেই হওয়া উচিত কিনা। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।